যারা ক্ষমতা দেখায় তারা প্রকৃত মানুষ না, বললেন কাদের সিদ্দিকী। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র। কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি। জানাবো ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা ডক্টর ইউনূসের। এবং সর্বশেষ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল, বললেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা ক্ষমতা দেখায় তারা প্রকৃত মানুষ না, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এত ছোট দেশে কিসের এত দলমত? যাদের দল করা দরকার তারা করুক, আমি আছি মানুষের পেছনে। সেখানে আমার কাছে হিন্দু মুসলমানও নেই, বৌদ্ধ খ্রিস্টানও নেই। আমি ছেলেবেলায় লেখাপড়া করতাম না, কিন্তু এখন করি। আমি লেখাপড়া করে দেখেছি স্রষ্টা একজন, তার সৃষ্টি আমরা সবাই, আল্লাহ এক, ভগবানও এক। আমি সেই আল্লাহ সৃষ্টি কাউকে অবহেলা করতে পারি না। বঙ্গবীর বলেন, আমি এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি, আর আমি বাসাইল সখীপুরের রাজনীতিও করি না। আমার জন্ম এখানে, বড় হয়েছি এখানে। এই অঞ্চলের মানুষের বিপদে আপদে সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমি সবার। এখানে আমার কোনো দল মত কিছুই নেই। কাদের সিদ্দিকী বলেন, যারা তার ক্ষমতা দেখায় তারা প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হতে আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই পৃথিবীর সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার কারণে। আপনারা একে অপরকে ভালোবাসবেন, সবাইকে সম্মান করবেন, অন্যের পাশে দাঁড়াবেন। জন্মের পর মৃত্যু অবধারিত। যত ক্ষমতা, যত ধন দৌলত, একদিন এর কোনো মূল্য থাকে না। যারা শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তি নিয়ে স্রষ্টার নাম নিতে পারে তারাই শুধু সম্মানে সারা জীবন কাটাতে পারে। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র। উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকসন। তিনি বলেন, আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রেসি অ্যান্ড জ্যাকসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারে এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের উপর রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, তিনি আশা করেছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুতে এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিরোধী মত পাওয়া যায়নি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য গঠন করা কঠিন কাজ। তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হলো ঐক্য। প্রধান উপদেষ্টা আরো বলেন, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কেবলমাত্র সহযোগীর ভূমিকা পালন করবে। তিনি বলেন, আমার কাজ হলো ঐক্যমত্য গঠন, আমি কোনো ধারণা চাপিয়ে দিচ্ছি না। ডক্টর ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে। তিনি মার্কিন এই কূটনীতিককে বলেন, আমরা জানি না জুলাই ঘোষণাপত্রে অনেক বিষয় থাকবে নাকি সীমিত কিছু বিষয় থাকবে। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের এখানে বহুত্ব মতবাদ রয়েছে, তাই ঐক্যমত্য গঠনের কাজটা খুব কঠিন। তবে প্রক্রিয়া শুরু হয়েছে। একবার এটি স্বাক্ষর হয়ে গেলে আমাদের রাজনীতি জুলাই সনদের ভিত্তিতে এগোবে। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাংবাদিকদের আটক এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স উভয় বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের মূল্য দেয়। তিনি বলেন, এই ধারণা থেকেই সার্ক গঠিত হয়েছিল এবং আমরা এই সংস্থার উদ্ভাবক। সার্ককে পুনরুজ্জীবিত করে ইউরোপীয় ইউনিয়নের আদলে একটি প্ল্যাটফর্মে রূপান্তর করতে সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে তিনি আলোকপাত করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ অঞ্চলে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চান। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলার শীর্ষ আমদানিকারক দেশ। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে আরো বেশি পোশাক আমদানির আহ্বান জানান। তিনি বলেন, সেটি হলে যুক্তরাষ্ট্রের তুলার রপ্তানি বৃদ্ধিতে সাহায্য করবে। কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি। ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার সকাল 10টায় আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় অন্যদের সঙ্গে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপু মনি। এক পর্যায়ে দীপু মনি তার বাঁ হাতে থাকা টিস্যু পেপারে কলম দিয়ে কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে চিঠিটি তুলে দেন তিনি। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি ইশারায় দীপু মনিকে জানান। দীপু মনি
জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদ এবং সালমান এফ রহমানের সঙ্গেও হাসিমুখে কথা বলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকী গণমাধ্যমকে বলেন, এজলাস কক্ষে যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করেছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, দীপুমণি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা ডক্টর ইউনূসের। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এক খুদে বার্তায় এই কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছিলেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন স্থানীয় সময় সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বললেন রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। রিজভী বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি, এটা যে কত আনন্দের, উচ্ছ্বাসে তা বলার অপেক্ষা রাখে না। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে আসতাম, তখন কত বক্তৃতা, কত রাজনৈতিক বিতর্ক আলোচনা আমরা মধুর ক্যান্টিন থেকে করেছি। সেই আনন্দের দিন যেন হারিয়ে গিয়েছিল। তিনি বলেন, আমরা কখনো কখনো বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়ার সাহস পেতাম না। মাঝে মধ্যে যদি যেতাম, তখন গাড়ির জানালাটা নামিয়ে দিতাম যাতে কেউ না দেখে। শেখ হাসিনার আমলে 16 বছর এই ধরনের একটি চরম ফ্যাসিবাদের প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা পরিবেশকে চারদিক থেকে বিপন্ন করেছিল। ছাত্র রাজনীতির ইতিহাসের কথা উল্লেখ করে রিজভী বলেন, আমরা পৃথিবীতে ছাত্র রাজনীতির যত ইতিহাস পড়েছি, যখন এক নায়কের শাসন চলছিল তখনও বিশ্ববিদ্যালয়গুলো কর্পোরেট স্বায়ত্তশাসন বজায় রেখেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তখন আন্দোলন চলেছে, কিন্তু হাসিনা সে সবকিছু নষ্ট করে দিয়েছিল। রুহুল কবির রিজভী আরো বলেন, ইতিপূর্বে যারা দেশের টাকা পাচার করেছে, অর্থনীতিকে একটি হুন্ডি চক্রের মধ্যে আবদ্ধ করে রেখেছিল, তাদের জন্য ফের উত্থান না ঘটে। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একে অপরের প্রতি আলোচনা সমালোচনার বিষয়টি থাকলেও আমাদের মধ্যে একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে, তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটা স্বাভাবিক হবে না। আপনারা জানেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেফ হোমে পরিণত হয়েছে। দিল্লির জন্য ফ্যাসিবাদের একটি কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসেনি, তারা নানাভাবে নানা কায়দায় তারা তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। গণতান্ত্রিক শক্তি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।